পত্র শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন সাপ্তাহিকের সম্পাদক গোলাম মুর্তজা। আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। সংবাদপত্রের শিরোনামগুলো দেখি, তারপর আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, ড্রেনে মিলল রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ। মানব জমিন, মিম জিমের আর্তচিৎকার, সবাই দাঁড়িয়ে দেখছে বখাটে করিমের নিষ্ঠুরতা। আমাদের সময়, আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলন, সাধারণ সম্পাদক পদে পরিবর্তনের আভাস। সকালের খবর, পিপিআরসির প্রতিবেদন, ঢাকা ছাড়া সব শহরে বিদ্যুৎ নিয়ে ভোগান্তিতে মানুষ। জয় জয় দিন, শেষ বিতর্কেও ট্রাম্পকে হিলারির ট্রাম্প কার্ড। মানবকণ্ঠ, মিরাজের কবজায় ইংল্যান্ড। আলোকিত বাংলাদেশ, দুদকের 70% মামলায় সাজা হয় না। দৈনিক ইনকিলাব, কাউন্সিলর থেকে পুতুল ও ববির নাম প্রত্যাহার। আমাদের অর্থনীতি, 7 দিন বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা। দৈনিক দিনকাল, নারী কোপানোর স্বাধীনতা। বণিক বার্তা, জুতা উৎপাদনে শীর্ষ 10-এ বাংলাদেশ। দৈনিক করতোয়া, জেএসসির দায়িত্ব নেবে না গণশিক্ষা মন্ত্রণালয়। দ্য ইন্ডিপেন্ডেন্ট, প্রেস এনজয়িং এনাফ ফ্রিডম, প্রাইম মিনিস্টার টেলস জার্নালিস্ট। দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, রেগুলেটর ক্লোজেস সিটি সেল শাটার্স। ঢাকা ট্রিবিউন, ইজ দিস আওয়ামী লীগ কাউন্সিল জয়েস কামিং আউট পার্টি। শিরোনামগুলো দেখলাম সংবাদপত্রের। প্রধান বা পার্শ্বপ্রধান শিরোনাম হিসেবে সবগুলো পত্রিকায় আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগের জাতীয় সম্মেলন নিয়ে এবং কাউন্সিল ঘিরে নেতৃত্ব বিষয়ে নানান রকম আভাস ইঙ্গিত এবং আয়োজন নিয়েও অনেক রকম শিরোনাম রয়েছে। আওয়ামী লীগের খুব স্বাভাবিক কারণেই গণমাধ্যমের যে শিরোনাম, এটি খুব স্বাভাবিক কারণেই, কারণ আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, এবং সেই দলটির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে 19টি সম্মেলন হয়েছে, 20তম সম্মেলন, এবং সেই সম্মেলনটি আওয়ামী লীগের হচ্ছে যখন এই রাজনৈতিক দলটি দেশ পরিচালনা করছে, রাষ্ট্র ক্ষমতায় আছে। এর কয়েকটি দিক। একটি দিক, আওয়ামী লীগের মতো বড় একটি রাজনৈতিক দলের সম্মেলন হওয়া মানে হচ্ছে একেবারে শহর থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত রাজনীতির নেতা কর্মী সমর্থকদের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা, অর্থাৎ এক ধরনের রাজনীতিকরণের যে উদ্যোগ, সেই উদ্যোগটি এক ধরনের চাঙ্গা হয়। এই ক্ষেত্রেও খুব স্বাভাবিকভাবে সেটাই হয়েছে, একেবারে সারা দেশব্যাপী হয়েছে। আর ঢাকা শহরকে একেবারে অন্যরকম ঠিক নয়, আলোকসজ্জা করা হয়েছে পুরো ঢাকা শহরকে ঘিরে। সাধারণত একটি রাজনৈতিক দলের সম্মেলন উপলক্ষে পুরা নগরী এরকম একেবারে আলোকসজ্জায় সজ্জিত করা হয়। আমার যতদূর মনে পড়ে এর আগে কখনো এরকমটা ঘটেনি। আমাদের জাতীয় দিবসগুলোতে আমরা এরকম করে থাকি। তো এটা একটি দিক। বেশ বড় বাজেটে বিশাল বড় মঞ্চ করে সম্মেলনের আয়োজন করা হচ্ছে সরোয়ার্দী উদ্যানে। দেশ বিদেশের অনেকগুলো দেশ থেকে অতিথিরা আসছেন। এই সবগুলোই এই পুরো সম্মেলনকে এক ধরনের আকর্ষণীয় করছে। এই আয়োজনটির বাইরের যে আলোচনাটি, যেটি মূল আলোচনা হওয়ার কথা, যে নেতৃত্বের যে পরিবর্তন, অথবা নেতৃত্বে যারা আসবেন, পুরনো নেতৃত্বই আসবেন না পরিবর্তন থাকবে। এখন এই জায়গাটিতে সভাপতির পদটি নিয়ে আসলে তো ওই অর্থে তেমন কোনো কথা নেই, তেমন কোনো আলোচনা নেই। ওইটাতে শেখ হাসিনা আছেন, প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আছেন এবং তিনিই থাকবেন। এটি মোটামুটি নয়, এটি নিশ্চিত, এটাই থাকবেন। আরেকটি জায়গা, যেটি দ্বিতীয় গুরুত্বপূর্ণ জায়গা, যেটা সাধারণ সম্পাদকের জায়গা, এই জায়গাটি ছিল এরকম যে সৈয়দ আশরাফ, যিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন পরপর 2বার, তৃতীয়বারও তিনি দায়িত্ব পালন করবেন। 2-1 দিন আগে পর্যন্ত এটি মোটামুটি ভাবে নিশ্চিত ছিল, সেই অর্থে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। এর মধ্যে এই মুহূর্তে আমরা যখন কথা বলছি তখন গণমাধ্যমের শিরোনাম আছে, সাধারণ জনমানুষের আলোচনা আছে, আওয়ামী লীগের নেতা কর্মীদের মাঝে আলোচনা আছে যে সত্যি সৈয়দ আশরাফের পদটির পরিবর্তন হচ্ছে কিনা, অর্থাৎ সাধারণ সম্পাদক পদটি পরিবর্তন হচ্ছে কিনা। ওবায়দুল কাদেরের নাম এখানে আলোচনায় আছে। এটির কতটা সত্যতা আছে আমরা এখনো জানি না। এই সংবাদটি গুরুত্ব পেয়েছে, ওবায়দুল কাদেরের এই সংবাদটি গুরুত্ব পেয়েছে গত বুধবার মাননীয় প্রধানমন্ত্রী গণভবনে ওবায়দুল কাদেরকে ডেকেছিলেন। সেটি সাধারণ সম্পাদক বিষয়ক আলোচনার জন্যও ডেকে থাকতে পারেন,
আবার এই সম্মেলনকে কেন্দ্র করে অন্য যে কোনো কারণেই ডেকে থাকতে পারেন। তো যেহেতু তিনি এরকম প্রধানমন্ত্রী এইরকম সময়ে ডেকেছেন, সেই কারণে এই বিষয়টি একটু ডালপালা মেলেছে। তো এখন এই জায়গাটিতে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, যে দেখেন আমরা আলোচনা করছি আওয়ামী লীগের মতো একটা বড় রাজনৈতিক দলের সম্মেলন নিয়ে, যে অনেক চমক থাকবে। এখন কাউন্সিলররা যদি সম্মেলনে নেতৃত্ব নির্বাচন করে থাকেন বা তারা যদি নেতৃত্ব নির্বাচন করার অধিকারী হন, তাহলে তো এই ধরনের চমকের বিষয়গুলো আলোচনাই হওয়ার কথা নয়। কাউন্সিলের এখনো একদিন বাকি বা 2 দিন বাকি, সেরকম সময়ে সাধারণ সম্পাদক অমুকে হয়ে যাচ্ছেন, প্রধানমন্ত্রী ঠিক করেছেন বা প্রধানমন্ত্রী কথা বলেছেন, এই আলোচনাগুলো তো আসার কথা নয় যদি কাউন্সিলের মাধ্যমে যদি সাধারণ সম্পাদক বা অন্যান্য পদগুলো যদি নির্বাচিত হয়ে থাকে। এখন এখানে যেটা হয় যে যত জাঁকজমকপূর্ণভাবে আয়োজন, যত বড় করে আয়োজন, যতখানি উৎসাহ উদ্দীপনা, কিন্তু নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে ঠিক একটি সম্মেলনের মধ্য দিয়ে কাউন্সিলরদের ভোটের ভিত্তিতে যে প্রক্রিয়াতে নির্বাচন হওয়ার কথা, আমাদের এখানে আসলে কাউন্সিলগুলোতে বা সম্মেলনগুলোতে সেই প্রক্রিয়াতে নির্বাচন হয় না। সভাপতি নির্বাচিত হন এবং সামনে যে কাউন্সিলররা থাকেন তারা সবাই মিলে দায়িত্ব দিয়ে দেন সভাপতিকে, যে আপনি আপনার মতো করে নেতৃত্ব নির্বাচন করে নেন। এই আপনি আপনার মতো করে নেতৃত্ব নির্বাচন করে নেন এমন অবস্থা তৈরি করে দেয়া হয় বলেই এই যে নির্বাচনের আগে এসে চমক নিয়ে আলোচনা হয়, অমুক হয়ে যাচ্ছে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়, এই ক্ষেত্রেও সেটি হচ্ছে। এখন সাধারণ সম্পাদকের পদটি ছাড়া অন্য কোনো পদ নিয়ে সেইভাবে কোনো আলোচনা নেই। প্রধানমন্ত্রী তার মতো করে দল গোছাবেন, সেটাই খুব স্বাভাবিক, এবং সাধারণ সম্পাদকের পদটিও প্রধানমন্ত্রী যাকে চাইবেন, যেভাবে যাকে তিনি যোগ্য মনে করবেন তিনি সাধারণ সম্পাদক হবেন। এখন এই পর্যন্তই আলোচনা, যে একটি আলোচনা আছে। সবকিছুর পরেও যে সম্মেলন একটি দেশের রাজনীতিকে গতিশীল করে, আওয়ামী লীগ অনেক বড় করে সম্মেলন করছে, এরপরে যারা সম্মেলন করতে চাইবে, এরপরে যারা সভা সমাবেশ বা রাজনীতি করতে চাইবে, মিছিল মিটিং করতে চাইবে, তারা যেন সুষ্ঠু এবং সুন্দরভাবে করতে পারে। আওয়ামী লীগের মিটিংকে বা আওয়ামী লীগের সম্মেলনকে সরকারের তরফ থেকে যেভাবে সহায়তা করা হচ্ছে, অন্যান্য দলের ক্ষেত্রেও যেন সেইভাবে সহায়তা করতে হয়। এখন তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি একটি প্রতিবাদ করবে, তাদেরকে নির্দয়ভাবে পেটানো হবে, এই নীতি যেন নেওয়া না হয়। সবগুলো দলের ক্ষেত্রে, সবগুলো সংগঠনের ক্ষেত্রে যেন একরকম নীতি নেওয়া হয়। সেটি হলেই এই যে রাজনীতিকরণের কথা বলছি, এই যে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজনীতিকরণের কথা বলছি, সেটি সার্থক হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, প্রেস ক্লাবের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিন। সেখানে তিনি বলেছেন যে দেশে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা রয়েছে, তবে শুধু সংবাদপত্রের নয়, সাংবাদিকের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে। এখানে খুব ভালো উদ্যোগ যে জাতীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে মিডিয়া কমপ্লেক্স বহুতল 31 তলা বিশিষ্ট, এটি একটি ভালো উদ্যোগ। সেখানে অনেক কিছু থাকবে। একটি আন্তর্জাতিক মানের প্রেস ক্লাব বা মিডিয়া কমপ্লেক্স বলতে যেটা বোঝায়, এই কাজটি যদি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, নিশ্চয়ই সম্পন্ন হবে, তাহলে এটি একটি দৃষ্টিনন্দন ব্যাপার হবে। এই জায়গাটিতে থাকবে অনেকেরই আক্ষেপ থাকবে, অনেকেরই কষ্ট থাকবে, পুরনোর প্রতি অনেকের প্রেম থাকে। এই প্রেস ক্লাবটি খুব এখন যেটি আছে সেটি খুব চকচকা ঝকঝকা নয়, কিন্তু এর সাথে নানা রকমের স্মৃতি বিজড়িত একটি জায়গা। অসংখ্য ঘটনা ঘটেছে এই প্রেস ক্লাবকে কেন্দ্র করে। বাংলাদেশের সাংবাদিকতার যারা প্রতিকৃতি, তাদের সবার স্মৃতি এই প্রেস ক্লাবকে কেন্দ্র করে আছে। সুতরাং এই জায়গাটিতে হয়তো কারো মনে কিছু কষ্ট থাকতে পারে যে পুরনোটি থাকবে না, নতুনটি হবে। তো আমার ধারণা সময়ের সঙ্গে সঙ্গে এই বিষয়টি পরিবর্তন হয়ে যাবে। এটি ভালো ব্যাপার। প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই, বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানাই যে তারা এরকম একটি কর্মযজ্ঞ শুরু করেছেন প্রেস ক্লাবের ক্ষেত্রে। এটি একটি দিক। আরেকটি দিক, যে কথাটি আলোচনা হচ্ছে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর থেকে, যে স্বাধীনতা কার, সংবাদপত্রের না সাংবাদিকের? সংবাদপত্রের চেয়ে সাংবাদিকের স্বাধীনতা বেশি জরুরি, এই বিষয়গুলোই তো আলোচনা হচ্ছে। আমার কাছে বিষয়গুলো ঠিক পরিষ্কার নয়। এই কারণে যে দেখেন, যদি সাংবাদিকের স্বাধীনতা থাকে কিন্তু সংবাদপত্রের স্বাধীনতা থাকে না, তাহলে বিষয়টা কিভাবে হবে? আবার সংবাদপত্রের স্বাধীনতা নাই কিন্তু সাংবাদিকের স্বাধীনতা আছে, তাহলেও তো বিষয়টি ঠিক মিলবে না। এখন সাংবাদিকেরও স্বাধীনতা থাকতে হবে, সংবাদপত্রেরও স্বাধীনতা থাকতে হবে, অর্থাৎ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। এখন গণমাধ্যমের স্বাধীনতা নাই
এটা আমরা বলতে পারি না। আমরা তো এই অনুষ্ঠানেও মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রী বা সরকারের সংশ্লিষ্ট নানা রকমের অনিয়ম, অন্যায়, দুর্নীতির আলোচনা বা সমালোচনা করি। এই অনুষ্ঠান থেকেও করি, গণমাধ্যমেও করা হয়, অন্য অনুষ্ঠান থেকেও করা হয়। আবার একই সঙ্গে এটাও সত্যি যে এই দেশেই একজন সম্পাদকের নামে 80টি মামলা হয়, এই ঘটনাগুলো ঘটে। আবার যে সমাজে পত্রিকার বা যে সমাজে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত থাকে, আমি আবারও বলি, যে সমাজে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত থাকে, সংবাদকর্মীদের স্বাধীনতা নিশ্চিত থাকে, সেই সমাজে কিন্তু এই প্রশ্নগুলো বারবার করে ওঠে না যে গণমাধ্যমের স্বাধীনতা আছে কি নাই। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বলছেন যে গণমাধ্যমের স্বাধীনতা আছে, এটি আসলে বলে প্রমাণ করার ব্যাপার নয়, এটি আসলে কার্যক্ষেত্রে দেখে প্রমাণ করার ব্যাপার। এটি বাংলাদেশের মানুষ দেখবে, এটি আন্তর্জাতিকভাবে অন্যান্যরাও দেখবেন। সুতরাং এই জায়গাটিতে নিশ্চয়ই আমাদের আরো কিছু করণীয় আছে এই গণমাধ্যমের স্বাধীনতা বা এই জায়গাটিতে। প্রধানমন্ত্রী যেটি বলেছেন যে মালিকের স্বাধীনতা, মালিক সম্পাদক হয়ে যান, এই জায়গাগুলোতে তো আমাদের দেখার আছে। আমাদের সরকারি নীতিমালারও আরো কিছু ব্যাপার আছে। সেই ব্যাপারগুলো হচ্ছে এইরকম যে প্রফেশনাল প্রতিষ্ঠানগুলোকে বা প্রফেশনালদেরকে যদি অনুমতি দেওয়া হয় পত্রিকা বা টেলিভিশন, তাহলে এই জায়গাগুলো নিশ্চিত হবে। সরকারেরও অনেক কিছু করার আছে এই জায়গাটিতে। আরেকটি বড় শিরোনাম, মার্কিন নির্বাচনে শেষ প্রেসিডেন্সিয়াল বিতর্ক হয়েছে এবং সেখানে ডেমোক্রেট হিলারি ক্লিনটন আর রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প বিতর্ক করছিল। সেখানে দর্শক জরিপে দেখা গেছে যে হিলারি এগিয়ে রয়েছে। এখন পর্যন্ত হিলারি এবং ট্রাম্প দুজন যে মূল প্রতিদ্বন্দ্বী, তারা যে প্রক্রিয়াতে কথা বলছেন, কাজ করছেন, একজনের অবস্থা পর্যায়ক্রমে ভালো হচ্ছে, আর একজন পর্যায়ক্রমে এক ধরনের ভিলেনে পরিণত হচ্ছেন। তার অতীত কর্মকাণ্ড প্রকাশিত হচ্ছে এবং তিনি যে ভাষায় কথা বলছেন, যে বডি ল্যাঙ্গুয়েজে কথা বলছেন, তিনি প্রতিদিন তার জনপ্রিয়তা হারাচ্ছেন। মার্কিন নির্বাচনে খুব স্পষ্টভাবে হিলারি খুব ভালো একটি অবস্থানে আছেন এবং আমার ধারণা যে সামনে যত সময় যাবে তার এই ভালো অবস্থানে থাকাটা আরো বেশি মজবুত হবে এবং সামনে যত সময় যাবে ট্রাম্পের অবস্থা আরো বেশি নড়বড়ে হতে থাকবে। এটি একটি দিক এবং শেষ পর্যন্ত হিলারির বিজয়ী হওয়ার সম্ভাবনা অনেক অনেক গুণ বেশি, এটি একটি দিক। আরেকটি দিক, এই ট্রাম্পের মতো একজন মানুষকে যে একটি দল নমিনেশন দিল, তিনি যে মনোনয়ন পেলেন এবং এই পর্যায়ে এসে তিনি মার্কিন নির্বাচনের যে বিউটি, তাদের যে নির্বাচনী প্রক্রিয়া, তাদের যে মনোনয়ন প্রক্রিয়া, এটি তো মার্কিন ডেমোক্রেসির সবচেয়ে বড় বিউটি, সৌন্দর্য। এই সৌন্দর্যকে ডোনাল্ড ট্রাম্প এক ধরনের কালিমা লিপ্ত করে দিয়েছেন, এক ধরনের নোংরা করে ফেলেছেন। তার এমন ভাষা, এমন বডি ল্যাঙ্গুয়েজ, এমন ধরন, এটি দিয়ে মার্কিন নির্বাচনকে তিনি এক ধরনের প্রশ্নবিদ্ধ করে দেওয়ার একটি চেষ্টা করছেন। নির্বাচনের ফলাফল মানবেন কি মানবেন না, সেই জায়গাতেও তিনি মানবেন না এরকম একটি ইঙ্গিত ইতিমধ্যেই দিয়ে রেখেছেন। মার্কিন নির্বাচনে যেটি সাধারণত কি মার্কিন নির্বাচনে যেটি কখনোই ছিল না। সবকিছু মিলিয়ে এই নির্বাচনটিতে হয়তো নয়, এই নির্বাচনটিতে হিলারি বিজয়ী হবেন মোটামুটি ভাবে নিশ্চিত করেই বলা যায়। কিন্তু পুরো মার্কিন যে গণতন্ত্র, সারা পৃথিবীর যে আদর্শ বা মডেল যে গণতন্ত্র, সেই গণতান্ত্রিক কার্যক্রমের জায়গাতে এক ধরনের খুঁত তৈরি হয়ে গেল এরকম একজন প্রার্থীর মনোনয়ন পাওয়াকে কেন্দ্র করে। আরেকটি খবর, এটি সুখবর বাংলাদেশের জন্য। বাংলাদেশ টেস্ট সিরিজ শুরু করেছে ইংল্যান্ডের বিপক্ষে এবং প্রথম দিনটি আমরা দেখেছি যে টসে জিতে ইংল্যান্ড বাংলাদেশকে বোলিং এ পাঠিয়েছিল। তো সেখানে বাংলাদেশি বোলার মেহেদী হাসান মিরাজ, তিনি প্রথম দিনেই তার অভিষেক ম্যাচ এবং টেস্ট ম্যাচ, সেখানে তিনি 5 উইকেট শিকার করেছেন। সর্বকনিষ্ঠ বাংলাদেশি বোলার হিসেবে 5 উইকেট শিকারের রেকর্ডটিও তার। এই টেস্টের কয়েকটি দিক। প্রথমে আপনি যে মিরাজের কথা বললেন, মিরাজের সাফল্য 5 উইকেট সর্বকনিষ্ঠ, এটির তাৎপর্য হচ্ছে এই যে বাংলাদেশে এরকম অসংখ্য মিরাজ, অসংখ্য মুস্তাফিজ ছড়িয়ে ছিটিয়ে আছেন, অর্থাৎ পাইপলাইনে আছেন, তৈরি হয়ে আছেন। তারা আগামী দিনের বাংলাদেশকে আরো অনেক গৌরব উজ্জ্বল বিজয় উপহার দিবেন, এটি হচ্ছে একটি দিক। আরেকটি দিক, এই টেস্টটি শুরু হওয়ার আগে ক্রিকেট মতিদের কাছে বা কর্মকর্তাদের কাছে, এমনকি ক্রিকেটারদের কাছে, তারাও বেশ কিছুটা শঙ্কায় ছিলেন এই কারণে যে বাংলাদেশ টি-20 খেলে, বাংলাদেশ ওয়ানডে খেলে, একদিনের ম্যাচ খেলে এবং বাংলাদেশ একদিনের ম্যাচে বাংলাদেশের পারফরমেন্স খুবই ভালো। গত 2-3 বছর ধরে এক নাগারে বাংলাদেশ ভালো খেলছে, ধারাবাহিকভাবে বড় সবকটি দলকে তারা পরাজিত করেছে। বাংলাদেশ টেস্ট
খেলে তুলনামূলকভাবে কম, টেস্ট খেলার সুযোগ পায় তুলনামূলকভাবে কম। এই টেস্টটি বাংলাদেশ খেলছে অনেক দিন পরে। আমাদের কোনো ক্রিকেটারই সব ক্রিকেটারই দীর্ঘদিন পরে টেস্ট খেলার সুযোগ পেল। এবং আমরা জানি যে টি-20 বা একদিনের ম্যাচ আর এই ধরনের এই 5 দিনের টেস্ট একেবারে সম্পূর্ণ আলাদা রকমের খেলা। 5 দিনের টেস্টের যে ম্যাচ টেম্পারমেন্ট, যে যোগ্যতা, যে দক্ষতা, এই সব কিছু যদি ধারাবাহিকভাবে কোনো একটি দল না খেলে দীর্ঘ বছর ধরে, তাহলে ওই জায়গাটি খেলার সক্ষমতা বা বিজয়ের সক্ষমতা বা ভালো খেলার সক্ষমতা অর্জন করে না। কিন্তু বাংলাদেশ দীর্ঘদিন পরে খেলতে নেমেও, টেস্ট খেলতে নেমেও প্রথম দিনটি যেভাবে খেলেছে, এটি বাংলাদেশের ক্রিকেট যে অনেক দূর পর্যন্ত এগিয়েছে, বাংলাদেশের ক্রিকেটের আগামী ভবিষ্যৎ যে অত্যন্ত উজ্জ্বল, সেটার প্রমাণ বহন করে। আমরা আমাদের ক্রিকেটারদের নিয়ে, বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে গর্ব করতেই পারি, আনন্দিত হতেই পারি। ভবিষ্যতে তারা আমাদের আরো অনেক বিজয়ের আনন্দ উপহার দিবে। বাংলাদেশের মানুষ রাজনীতি বা অন্যান্য বিষয় নিয়ে যে অনেক নেতিবাচক সংবাদের মধ্যে থাকে, ক্রিকেট আমাদের সেই ইতিবাচক সংবাদ উপহার দেয়, বাংলাদেশের মানুষকে আনন্দ করার উপলক্ষ উপহার দেয়। অনেক ধন্যবাদ একটা সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। চ্যানেলের সঙ্গে